আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজ আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায় নিয়ে। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সংক্ষিপ্ত প্রশ্নে তোমরা জানতে পারবে 27 থেকে 32 নাম্বার কোশ্চেনের মধ্যে। তো প্রথম কোশ্চেনে বলা হয়েছে স্টেটমেন্ট কেন ব্যবহৃত হয়। স্টেটমেন্ট কেন ব্যবহার করা হয়? পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কাজ বা কার্য বা স্টেটমেন্ট সম্পাদনার জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার হয়। প্রোগ্রামে যদি অর্থে যদি আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে ইফকে কিন্তু আমরা যদি বলি, তাহলে এই ইফ স্টেটমেন্ট ব্যবহার করে তুলনা করা হয়। অর্থাৎ কোনো কিছু বলা হলো যদি এটা হয় তাহলে এরকম হতে পারে, আমরা বলি না কথার মধ্যে, ওই রকম যদি অর্থে কোনো কিছু প্রকাশ করে যে আমি যদি এদিকে যাইতাম, এই যে এদিকে যাইতাম, যদি এদিকে যাইতাম তাহলে ভালো হইতো, তার মানে কি আমি কথার মধ্যে যদি কথাটা অ্যাড করেছি। তাহলে এরকম টাইপের শর্ত সাপেক্ষে কোনো কিছু হলে সেই ক্ষেত্রে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। ইফ স্টেটমেন্টের ভেতরে শর্ত সত্য হলেই কিন্তু আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। ওকে, দেখো এখানে এটাই বলছে, শর্ত হিসাবে সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়ে থাকে। এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন ব্যবহৃত হয়। এই শর্তের মান যদি সত্য হয় তবে ইফ পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে, আর যদি মিথ্যা হয় তাহলে পরবর্তী বর্ণিত কাজগুলো কোনো কিছুই আর কি হবে না, সম্পাদিত হবে না। পরবর্তী স্টেটমেন্টে আবারও সেটা চলে যাবে। পরবর্তী স্টেটমেন্ট যদি ইফ না কাজ করে সেই ক্ষেত্রে আমাদের এলস স্টেটমেন্ট ব্যবহার করা হবে। তাহলে ইফ হলো যখন সত্যি হবে, শর্তটা যখন সত্য হয় তখনই ইফ স্টেটমেন্ট কাজ করে। আর যদি সত্যি না হয় আমাদের প্রোগ্রামের মধ্যে, সেই ক্ষেত্রে এলস নামে আরেকটা স্টেটমেন্ট রয়েছে, সেটা আবার ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। 28 নম্বর প্রশ্ন বলা হয়েছে, এখন আমরা প্রোগ্রাম একদম ডিরেক্ট প্রোগ্রামে চলে যাব। এখন যে প্রশ্নটা দেওয়া আছে এই নিয়ে আমাদের একটা প্রোগ্রাম লিখতে বসে। কোনো পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার হচ্ছে 40, মানে তোমাকে পাস করতে হলে 40 মার্ক মাস্ট বি পেতেই হবে। কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় 40 বা তার বেশি নাম্বার অর্জন করে তবে পাস, অন্যথা ফেল হিসাবে গণ্য করা হবে। অর্থাৎ যদি সে 40 অথবা তার বেশি নাম্বার পায় তাহলেই সে পাস করবে। 40-এর থেকে সে যদি কম পায় তাহলে কি হবে, সে ফেল হিসাবে গণ্য হবে। শিক্ষার্থী অর্জিত নাম্বারকে ইনপুট হিসাবে ব্যবহার করে আউটপুট হিসাবে উক্ত শিক্ষার্থীর পাস বা ফেলের সিদ্ধান্ত প্রদানের জন্য একটি পাইথন প্রোগ্রাম লেখো। অর্থাৎ তোমাকে বলছে যে শিক্ষার্থী পাস করছে না ফেল করছে, সেটা তোমাকে একটা ইনপুট তুমি ধরে নিবা, যে মনে মনে ধরবা যে সে এত মার্ক পেতে পারে। সেটা ধরে তোমাকে অবশ্যই ইনপুট একটা লিখতে হবে, তার পাশাপাশি আউটপুটও দেখাইতে বলছে। আউটপুট হিসেবে উক্ত শিক্ষার্থী পাস করছে না ফেল করছে সেইটার একটা স্টেটমেন্টও তোমাকে দেখাইতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে লিখে নিবা যে পাইথন প্রোগ্রামটি দেওয়া হলো বা প্রোগ্রামটির কোড নিম্নে লেখা হলো। এরপর লিখবা, যেহেতু এটা নাম্বারের নিয়ে একটা প্রোগ্রাম, তাই তো, নাম্বার না একটা মার্কস, পরীক্ষায় তো একটা নাম্বারই পাই আমরা, তাহলে ওখানে মার্কস পাচ্ছি আমরা। তাহলে মার্ক ইকুয়াল এটা কী ধরনের নাম্বার, তোমাকে অবশ্যই 40 এর বেশি পেতে হবে। 40 কি পূর্ণ সংখ্যা নাকি হচ্ছে সংখ্যা, দশমিক সংখ্যা, পূর্ণ সংখ্যা? তাহলে অবশ্যই ইন্ট টাইপের ডেটা টাইপ নিতে হবে। এই যে ইন্ট নিছি। এবার ইন্টের ভিতরে কি ইনপুট নিতে হয়, অর্থাৎ ইনপুটের মধ্যেই তো আমরা স্ট্রিং নাম্বার রাখতে পারি। তাহলে এই যে ইনপুটের মধ্যেই আমরা স্ট্রিং টাইপের ডেটা রাখছি, অর্থাৎ প্লিজ এন্টার ইউর মার্ক, মানে তুমি কত নাম্বার পেয়েছো সেই নাম্বারটা এখানে বসাও, এটা বলছে। দেন তারপরে এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেট একটা ক্লোজ করছি, এই ব্র্যাকেটের জন্য এই ব্র্যাকেট একটা ক্লোজ করছি। আর প্রিন্টের ভিতরে কি করতে হয়, সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয়, তাই সিঙ্গেল কোটেশন ব্যবহার করছি। বুঝতে পারছি এই লাইনটা? আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তারপরে তো আমাকে অবশ্যই প্লিজ এন্টার ইউর মার্ক, মানে তুমি পরীক্ষায় কত পেয়েছো সেটা তুমি বসাবা। কিন্তু তারা তো একটা শর্ত দিয়ে দিছে, 40-এর কম হলে তুমি ফেল, আর 40 এবং 40-এর বেশি পেলে তুমি পাস করছো। তাহলে এই শর্তটা এখানে লিখছে, ইফ মার্কস এই যে গ্রেটার দেন ইকুয়াল 40, মানে 40-এর বেশি হয় যদি, ঠিক আছে, 40 সহ ইকুয়াল এই যে গ্রেটার দেন ইকুয়াল মানে কি 40 এবং তার সহ যদি তুমি হও, 40-এর বেশি পাও অথবা 40 পাও, সেই ক্ষেত্রে প্রিন্ট হবে কি ইউ হ্যাভ পাসড, তার মানে তুমি পাস করছো, ইউ হ্যাভ পাসড, তাহলে প্রিন্ট হবে পাস। আর যদি তুমি এই 40-এর কম পাও, এই যে দেখো ইফ মার্ক 40-এর কম, লেস দেন দেওয়া, লেস দেন ইকুয়াল দেওয়া না কিন্তু লেস দেন, মানে 40 তো এখানে ধরেই ফেলছি, 40-এর কম যদি পাও তাহলে প্রিন্ট হবে কি ইউ হ্যাভ ফেল, তাহলে তুমি ফেল করছো। বুঝতে পারছি? প্রোগ্রামটা এই পর্যন্ত ডান। এটা ছিল ইনপুটের অংশ। আউটপুট কি,
আউটপুট হচ্ছে এই যে এইটুকু, প্রোগ্রামটি রান করার প্রাপ্ত নাম্বার ফলাফল, এইটুকু হচ্ছে আউটপুট। তাহলে এইটুকু ছিল ইনপুট। এখন আউটপুটও তো আমাকে জানতে চাইছে। এখন আউটপুট হচ্ছে কোনটুকু আউটপুট হিসাবে আসবে জানো? এই যে এইটুকু আউটপুট হিসাবে আসবে, এইটুকু। এবং এখানে যে মার্কটা বসাইছো, এখানে তুমি ধরো 70 পাইছো, তাহলে সেই অনুসারে মার্ক হবে। যেহেতু প্লিজ ইন্টার ইউর মার্ক, ধরো আমি লিখছি 70, এখানে কি লিখছি, এটা লিখি নাই, ধরো 70 লিখছি, তাহলে 70 কি পাস করছে না ফেল করছে? পাস করছে। তাহলে কি হবে? তাহলে এই শর্ত মানছে, এই শর্ত মানলে প্রিন্ট হবে ইউ হ্যাভ পাসড। কিন্তু যদি সে 70 না পায়, এখানে পাইতো 39, তাহলে কি হইতো? যদি 39 আসতো তাহলে প্লিজ ইন্টার ইউর মার্কস 39, তাহলে এখানে আসতো 39, তাহলে কি পাস করছে না ফেল করছে? এই শর্ত কি পূরণ করছে? করে নাই। তাহলে কি এই লাইনে আসবে? আসবে না, এই লাইন বাদ। তখন এই লাইন অটোমেটিক তখন বাদ চলে যাবে, যেহেতু এই শর্ত পূরণ করে না, ডিরেক্ট এই শর্তে চলে আসবে। তখন দেখবে যে সে 40-এর সমান সমান হচ্ছে না, কম আসতেছে, তখনই এই লাইন থেকে পরবর্তী লাইনে যাবে, তার মানে ইউ হ্যাভ ফেল, তখন আসবে ইউ হ্যাভ ফেল। ওকে, বুঝতে পারছি? এখন এখানে কেন পাস আসছে? কারণ 85 দেওয়া আছে। 85 কি শর্ত? এই মানছে, শর্ত মানার কারণে পরের লাইনে আসছে। ওকে, তার মানে এখানে অ্যান্সার হচ্ছে ইউ হ্যাভ পাসড। আশা করি প্রোগ্রামটি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা আছে? এলস স্টেটমেন্ট। এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে? আচ্ছা, এলস স্টেটমেন্ট সম্পর্কে আগে জানি, দেন এলস স্টেটমেন্ট সম্পর্কে আমরা প্রোগ্রাম শিখব। এলস স্টেটমেন্ট কখন ব্যবহৃত হয়? পাইথন প্রোগ্রামে ইফ লিখে শর্ত দিলে প্রোগ্রামটি যাচাই করবে যে সেই শর্ত পূরণ হচ্ছে কিনা। যদি শর্ত পূরণ হয় তবে ইফ এর অধীনে স্টেটমেন্টগুলো সম্পূর্ণ হবে। যদি শর্তটা পূরণ হয় ইফের, তাহলে সে অনুসারে সে কাজ করতে থাকবে। তবে এক্ষেত্রে ইফ স্টেটমেন্টের সেই ভ্যালুটি একবার যাচাই হবে, কিন্তু একটি ভ্যালুকে যদি আমরা একাধিক শর্ত দিয়ে যাচাই করতে চাই, সেই ক্ষেত্রেই আমরা এলিফ স্টেটমেন্ট ব্যবহার করে থাকি। তাহলে এলিফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে একাধিকবার যাচাই করার জন্য। একাধিক ইফ স্টেটমেন্ট এর পরিবর্তে এলিফ ব্যবহার করলে প্রোগ্রাম দ্রুত কাজ করে, কারণ কোনো একটি শর্ত সত্য হলে প্রোগ্রামটি বাকি শর্তগুলো পরীক্ষা বন্ধ করে দেয়। এর জন্য আমাদেরকে আলাদাভাবে এলিফ স্টেটমেন্ট ব্যবহার করতে হয়, যাতে প্রত্যেকটা শর্তকে সে যাচাই করে বাছাই করে তারপরে যেন প্রোগ্রামটা রান করতে পারে। তাহলে দেখো এখানে এই কথাটাই আমরা একটু উদাহরণ হিসাবে দেখব যে কিভাবে কাজ করবে। এই যে দেখো বলাই আছে মার্কস ইকুয়াল ইকুয়াল ইন্ট ইনপুট, এইটাই একটু আগে আমরা দেখেছি, প্লিজ ইন্টার ইউর মার্ক। ওকে ফাইন, ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। কি স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে? ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। ইফ স্টেটমেন্ট অনুসারে সে পাস করছে, সেক্ষেত্রে আবার ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, তাই না? যদি এটা না করতো, সেই ক্ষেত্রে যদি একাধিক নাম্বার যদি ব্যবহার করা হয়, অ্যাজ লাইক দ্যাট বাংলায় কত পেয়েছো, ইংরেজিতে কত পেয়েছো, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু একাধিকবার এই যে ইফ স্টেটমেন্ট বারবার ব্যবহার না করে এলিফ স্টেটমেন্ট তখন আমরা কনভার্ট করে দিব। অর্থাৎ ইফ স্টেটমেন্ট দিয়ে বারবার যাচাই করতে অনেক সময় প্রথমটা যাচাই করে সে ভাবে যে প্রত্যেকটাই হয়ে গেছে, এজন্য সে রেজাল্ট আউটপুট দিয়ে দেয়। এখন তোমার বাংলায় আলাদা করে পাস করতে হবে, ইংরেজিতে আলাদা করে পাস করতে হবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি সবগুলোতে কিন্তু আলাদা আলাদা পাস করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই শর্ত দিয়ে দিতে হবে এলিফের, কারণ এলিফ স্টেটমেন্ট একাধিকবার সে যাচাই করে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা একটা প্রবাহ চিত্র দেখাবো। ইফ এলস স্টেটমেন্টের প্রবাহ চিত্র, এটা একটা কিভাবে কাজ করে ইফ অ্যান্ড এলস এর প্রবাহ চিত্র। দেখো, ইফ স্টেটমেন্ট এর প্রবাহ চিত্র নিম্নে দেওয়া হলো। ফার্স্ট হচ্ছে আমাদের টেক্সট, আমরা যে টেস্টটা করছি সেই টেস্ট এক্সপ্রেশন। ঠিক আছে? এখানে টেস্ট এক্সপ্রেশন আসার পরে সেটা যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে বডি অফ ইফে এটা কনভার্ট হবে। যদি এটা ট্রু না হয়, সেই ক্ষেত্রে এই পথ আর সে আসবে না, এই পথে না গিয়ে সে ডিরেক্ট, যেহেতু এটা ট্রু না, তাহলে ফলসের পথে চলে যাবে। ফলসের পথে গিয়ে সে ইফ স্টেটমেন্ট আর গ্রহণ করলো না, যেহেতু আমি সবসময় বলছি ইফ স্টেটমেন্ট সবসময় সত্যটা ক্যারি করে ডিরেক্ট রেজাল্ট বা স্টেটমেন্টের দিকে যায়। এবং যখন এই শর্তটা পূরণ হচ্ছে না, তখন সে ফলস পথে গিয়ে এলস স্টেটমেন্ট ব্যবহার করে বডি অফ এলসে গিয়ে সেটা যাচাই বাছাই করে দেন স্টেটমেন্টটাকে অ্যাপ্রুভ করে। তো এটাই ছিল আমাদের একটা ইফ অ্যান্ড এলসের প্রবাহ চিত্র। সেই স্টেটমেন্টটা কি করলো? স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ অ্যান্ড এলস, এইভাবে করে সে কাজ করে। আমাদের এখানে একটা এমসিকিউ এভাবে আসতে পারে, এরকম একটা চিত্র দিয়ে দিতে পারে এমসিকিউ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখলো
কোয়েশ্চেন 1 অ্যান্ড এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লিখলো কোয়েশ্চেন 2। বলতে পারে উদ্দীপকের কোয়েশ্চেন 1-এ কী হবে, বা কোয়েশ্চেন 1 এবং 1 অ্যান্ড 2-তে কোন অ্যান্সারটি হবে। তো ধরো এই যে তখন লেখায় থাকবে বডি অফ ইফ অ্যান্ড বডি অফ এলস ব্যবহৃত হবে। তো আমরা তো দেখেই বুঝতে পারবো কীভাবে, যে ট্রু আর ফলস দেখেই যেন বুঝে যাই যে এখানে ট্রু মানেই বডি অফ ইফ আর ফলস মানেই বডি অফ এলস। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। কি বলছে, দুটি সংখ্যার ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করার জন্য একটি প্রোগ্রাম লেখো। আচ্ছা আমরা এখন প্রোগ্রাম সম্পর্কে আরও একটা প্রোগ্রাম লিখব। দুইটা ইনপুট নিতে বলছে, নিয়ে তাদের যোগফল প্রিন্ট করে প্রোগ্রাম তৈরি করতে বলছে। কিভাবে করব, প্রথমেই আমাদের প্রোগ্রাম কি নাম্বার নিয়ে বলছে না, সংখ্যা না, সংখ্যাকে নাম্বার বলা হয়, নাম্বারকে শর্ট ফর্মে NUM দিয়ে তারা লিখছে নাম্বার 1 নাম্বার 2। হ্যাঁ, আচ্ছা তাহলে সংক্ষেপে নাম লিখছে NUM1 NUM2, তারপর নাম্বার 1 নাম্বার 2। তাহলে দুইটা সংখ্যা নিতে বলছে, নাম্বার 1 নাম্বার 2, এবং এটা কি লিখছে, ইনপুট নিয়ে তাদের যোগফল প্রিন্ট করো। আচ্ছা ভালো কথা, আমরা এখানে ইন টাইপের ইনপুট নিছি, মানে পূর্ণ সংখ্যা ব্যবহার করছি। হ্যাঁ, ইন্টিজার নাম্বার নিয়েছি। আচ্ছা ইনপুট নিলাম, কি নিছি, ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার, যেহেতু আমি ইন্টিজার নাম্বার নিয়েছি তাই ইন্টিজার লিখেছি। আমি এখানে লিখতে পারতাম ইনসার্ট দ্য ফার্স্ট নাম্বার, এটা লিখলেও হইতো, ঠিক আছে, একই জিনিস, বাট আমরা ইন্টিজার যেহেতু ব্যবহার করেছি সেক্ষেত্রে ভিতরে ইন্টিজার লিখেছি। তাহলে ইনসার্ট দ্য ফার্স্ট ইন্টিজার অ্যান্ড দেন তারপরে পরেরটা কি হবে, ইনপুট নিব, ইনসার্ট দ্য সেকেন্ড ইন্টিজার। দুইটা ইন্টিজার নিছি, এবার আমরা কি করবো, পরের লাইনে রেজাল্ট লিখবো, RESULT, রেজাল্ট লিখে সমান সমান চিহ্ন দিয়ে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 যোগ করে দেবো, NAM1 নাম্বার 2 যোগ করে দিয়ে তারপর আমরা কি করব, আমরা তারপর প্রিন্টে যাব। আচ্ছা এটা আমরা চলো দেখি পরের লাইনে কি দেওয়া আছে। এখানে দেখো আমি একটু আগে লিখলাম রেজাল্ট সমান সমান নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 দিছে, তারপর কি করেছে প্রিন্ট, তারপর কি করেছে প্রিন্ট, কারণ এখন প্রিন্ট করতে হবে। যেহেতু বলছিল দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা, যোগকে কি বলা হয় ইংরেজিতে, সামেশন বলা হয়। তাহলে সাম লিখছে, সামেশনের ফুল ফর্ম লেখে নাই, শর্ট ফর্ম লিখছে সাম লিখছে দ্য সাম, অর্থাৎ এটা সাম হচ্ছে সাম অফ নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2, এই দুইটার সাম অর্থাৎ যোগফল হচ্ছে কি রেজাল্টটা। ওকে, তাহলে আমাদের এখানে আউটপুট হিসাবে আসবে ওই যে প্রিন্টের ভিতরে যেটুকু লিখছি, প্রিন্টের ভিতরে কি লিখছি, ইন্টার দ্য ফার্স্ট ইন্টিজার, ওইটা। তারপর ইন্টিজারের নাম্বারটা আমরা বসাই নিই, ওখানে বসাই নিতে হবে। ধরো তুমি 50 লিখলা, তারপর একটা 50 দিলা, 50 আর 50 যোগ করলে কত হয়, 100 হয়, তাহলে রেজাল্ট হবে ধরো 100। আচ্ছা এখানে কি করছে, এখানে লিখছে ইনসার্ট দ্য ফার্স্ট নাম্বার, ওরা দিছে 50, ওকে, তারপর ইনসার্ট দ্য সেকেন্ড নাম্বার দিছে তারা 100। আচ্ছা তারপরে কি, তাহলে 50 আর 100, এখানে 50 বসাইছে আর এখানে 100 বসাইছে, যোগ করলে কি হয়, 50 আর 100 যোগ করলে 150 আসে। তাহলে দ্য সাম অফ নাম্বার 1 এর জায়গায় হবে হচ্ছে 50, নাম্বার 2 এর জায়গায় হবে 100, অ্যান্ড রেজাল্টের জায়গায় 150 হবে। দেখো এটা লিখছে দ্য সাম অফ 50 অর্থাৎ 50 অ্যান্ড 100 ইজ 150। ঠিক আছে, এইভাবে করে আমাদের প্রোগ্রামটা, এটা হচ্ছে এইটুকু, এই 3 লাইন হচ্ছে আউটপুট, এই 3 লাইন হচ্ছে আউটপুট, আর উপরে যেটুকু আমরা দেখলাম ওটা ছিল ইনপুট। এই ইনপুটটাই আউটপুট হিসাবে কোনটা আসবে, প্রিন্টের ভিতরে যেটুকু আছে ওইটা আসবে আউটপুট, আর কোনটা আছে ওই যে ইনপুট নিছিলাম আমরা দুইটা ইনপুট, নাম্বার 1 আর নাম্বার 2 এর, ওই ইনপুট দুইটা কিন্তু আউটপুটের মধ্যে আসবে। সবসময় মনে রাখবে ইনপুটের ভিতরে যা ছিল তা অবশ্যই আউটপুটের মধ্যে আসবে, এবং প্রিন্টের মধ্যে যা আছে সেটাও আউটপুট হিসাবে আসবে। এবার আমরা 32 নাম্বার কোশ্চেনে চলে যাব। 32 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে পাইথনের ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে হবে যাতে একটি নাগরিকের বয়স ইনপুট দেওয়া হলে যদি নির্বাচনের ভোট হওয়ার উপযুক্ত কিনা তা যাচাই করো। আচ্ছা এখন পাইথন প্রোগ্রামে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব যেখানে একজন ব্যক্তি, সে নাগরিকের বয়স কত হলে সে ভোট দিতে পারবে। ঠিক আছে, এমন একজনের লোককে ইনপুট দিব তিনি নির্বাচনে ভোট দেওয়ার উপযুক্ত কিনা সেটা যাচাই করতে হবে। কারণ বাংলাদেশের নাগরিকত্ব অনুসারে আমরা জানি 18 বছর হলেই একজন ব্যক্তি ভোট দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ। তাহলে শর্ত কি, 18 হইতে হবে, তাহলে তুমি ভোট দিতে পারবা, এটাই হচ্ছে সত্য। তাহলে ইফ এর মধ্যে আমি কি লিখবো, ইফ এইজ ইকুয়াল হচ্ছে 18, তাহলে সে কি করতে পারবে, সে ভোট দিতে পারবে। তাহলে এই দেখো এই কথাটা লিখছি উত্তরে, যে বাংলাদেশের যে কোনো নাগরিক 18 বছর বয়স হলে নির্বাচনে ভোট হিসাবে বিবেচিত হবে। নিচে প্রোগ্রামটি লেখা হলো। এবার দেখো প্রথমে লিখে নিতে হবে যে কত বছর হলে সে ভোট দিতে পারবে, তারপরে আমরা প্রোগ্রামটা লিখবো। তাহলে এইজ, যেহেতু আমরা এখানে এইজ নিয়ে কাজ করছি, এইজ ইকুয়াল এইজ কি সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা ছিল, তাহলে ইন্টিজার নাম্বার, তাহলে আমি আবার ইন্ট নিলাম এই জায়গায় ইন্ট, দেন
আমি ইনপুট নিলাম, প্লিজ ইন্টার ইয়োর এজ, এখানে কিন্তু ইন্টিজার নাম্বার লেখা যাবে না, যেহেতু এখানে আমি কি নিছি, এখানে তার এইজটা নিয়েছি, তাহলে তুমি তোমার বয়সটা দাও। তাহলে তোমরা তোমাদের এখানে বয়স ধরো 15 বা 16 সেটা দিলা, ঠিক আছে। দেওয়ার পরে শর্ত কি, ইফ এইজ 18 সমান অথবা 18 বড় হইতে হবে, ঠিক আছে। যে গ্রেটার দেন ইকুয়াল দেওয়াই আছে, গ্রেটার দেন ইকুয়াল তার মানে কি 18 এবং 18 বড় হইতে হবে। ওকে, তাহলে কি হবে, প্রিন্ট হবে ইউ আর এলিজেবল ফর ভোটিং, তার মানে কি, তার মানে তুমি ভোট দেওয়ার যোগ্য। যদি এইটা শর্ত না মানে তাহলে কি হবে, এই ইফ শর্ত যদি না মানে তাহলে কি হবে বলো তো, তাহলে এলসে চলে যাবে। তার মানে সত্যি তথ্য যদি সত্যি অনুসারে যদি হয়, আমি বলছিলাম যখন ট্রু হবে তখন সেটাই প্রিন্ট হবে, যে ট্রু না হয়ে ফলস হয়ে যায় সেই ক্ষেত্রে পরেরটা হবে। তাহলে এটা কি শর্ত মানবে কি মানবে না, এখানে হচ্ছে এই এইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখানে তুমি যে মানটা দিবা বা যে এইজটা দিবা সেটার উপর ডিপেন্ড করবে যে এইটা প্রিন্ট হবে কি হবে না। ওকে, আচ্ছা। তারপরে যদি এই শর্ত মানতেছে না, ধরো তোমার বয়স এখন 16 হলে তো তুমি ভোট দিতে পারছো না, তাহলে কি হবে, এলস স্টেটমেন্টে চলে যাবে। তাহলে প্রিন্ট ইউ আর নট এলিজেবল ফর ভোটিং, তার মানে তুমি ভোট দেওয়ার যোগ্য নও। ওকে, তাহলে আউটপুট হিসেবে কোন দুইটা আসবে বলো তো, কি কি আসবে বলো তো আউটপুট হিসাবে। আমি বারবার বলছি যে আউটপুট হিসাবে আসবে শুধু ইনপুটের ভিতরের এই জায়গাটুকু, কোনটুকু আসবে, এইটুকু। আর এইখানে যেই মানটা বসাবা সেই অনুসারে প্রিন্ট হবে। যদি তোমার 18 বেশি হয় তাহলে প্রিন্ট হবে ইউ আর এলিজেবল ফর ভোটিং, আর যদি তোমার 18 কম সংখ্যা বসাও এখানে তাহলে ইউ আর নট এলিজেবল ফর ভোটিং। বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 33 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখি। কোনো সংখ্যা জোড় না বেজোড় তা নির্ণয়ের জন্য একটি পাইথন প্রোগ্রাম লেখো। অর্থাৎ ধরো তুমি একটা সংখ্যা নিয়েছো, সেই সংখ্যাটা জোড় না বেজোড় এটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেখাতে হবে। এখন জোড় বেজোড় তো আমরা জানি অড সংখ্যা ইভেন সংখ্যা, তাই তো। আচ্ছা, তাহলে আমরা সেম এভাবে লিখবো, নিম্নে প্রোগ্রামটি লেখা হলো। যেহেতু আমরা এটা সংখ্যা নিয়ে কাজ করছি তার মানে নাম্বার, সো NUM লিখলাম। অ্যান্ড অবশ্যই আমাদের জোড় সংখ্যা হোক বেজোড় সংখ্যা হোক এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, তাই না, অর্থাৎ ইন্টিজার নাম্বার হবে। তাহলে এই যে ইন্ট ব্যবহার করলাম, ইনপুট নিলাম, ইনসার্ট আর নাম্বার, অর্থাৎ তুমি যেটাই নাও না কেন, 7 নাও বা 8 নাও, যেটাই নাও, অর্থাৎ জোড় বা বেজোড় যেটাই নাও না কেন সেটাই নাম্বারের মধ্যে এখানে বসাইতে হবে। তাহলে ইনসার্ট আর নাম্বার, নাম্বারটা দাও। এবার শর্ত কি, কিভাবে বুঝতে পারবো এটা জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? খেয়াল করে দেখছো, বেজোড় সংখ্যা কিন্তু কখনোই 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু জোড় সংখ্যাকে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে ইফ নাম্বার, যে সংখ্যাটা আমি নিচ্ছি সেই নাম্বারটা আমরা ভাগ করব, ঠিক আছে। কত দিয়ে? 2 দ্বারা। ভাগ করার পর যদি ভাগ মানে হচ্ছে ফল আমাদের 0 আসে, হ্যাঁ, আমাদের যদি ভাগশেষ যদি আমাদের 0 আসে তাহলে সেটা হবে কি, জোড় সংখ্যা। আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে কি হবে, বেজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে এইটাই বলছে যে নট ইকুয়াল, দেখছো চিহ্নটা কি ব্যবহার করছে, নট ইকুয়াল চিহ্ন ব্যবহার করছে। রিলেশনাল অপারেটর ব্যবহার কোন কোন জায়গায় হয় বুঝতে পারছি এবার আমরা, প্রোগ্রামের এইরকম শর্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমাদের যে নাম্বারটা দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি আমাদের 0-এর সমান না হয় তাহলে সেটা কি হবে, অড নাম্বার, ঠিক আছে। যদি 0 না হয় তাহলে অড নাম্বার, আর যদি 0 হয় তাহলে কি হবে, যদি 0 না হয় তাহলে কি হবে, যে ইফ এই শর্ত যদি পূরণ না করে, মানে পূরণ করলে অর্ডার, যদি পূরণ না করে তাহলে এই শর্ত থেকে ডিরেক্ট এখানে চলে আসবে, এলস স্টেটমেন্টে এসে প্রিন্ট কি হবে, দ্য নাম্বার ইজ ইভেন, অর্থাৎ নাম্বারটি জোড় সংখ্যা। বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, সেই ক্ষেত্রে এখন আমরা এটা এইটুকু ছিল কি, এইটুকু ছিল আমাদের ইনপুট। এখন আউটপুট দেখব। আউটপুট কি, এখানে যেটা বসাবো সেটাই তো আমার সেই অনুসারে আউটপুট আসবে না। এখানে আউটপুট ওরা বসাইছে হচ্ছে 69 লিখছি, 67 বসাইছে, তাই না। আচ্ছা, 69 হোক 67 দুইটাই বেজোড় সংখ্যা, আচ্ছা অড নাম্বার। তাহলে এই দেখো সেই অনুসারে যেহেতু এখানে 60, এই যে ইনসার্ট আ নাম্বার 67, দেন দ্য নাম্বার ইজ আ অড, তার মানে নাম্বারটি বেজোড়। বুঝতে পারছি আমরা? এবার পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 34 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে হলো যে কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য একটি প্রোগ্রাম লেখো। অর্থাৎ কোনো একটা ইয়ার সেটা কি লিপ ইয়ার কিনা সেটা জানার জন্য আমাদের একটা প্রোগ্রাম তৈরি করতে বলছে। তো প্রথমেই দেখো একটা বর্ণনা করা আছে, এটা পড়লে আমরা বুঝে যাব। দেখো কোনো বর্ষ লিপ ইয়ার কিনা বা হচ্ছে অধিবর্ষ কিনা তা জানতে হলে সেই বর্ষটাকে 400 দ্বারা আগে ভাগ করতে হবে। ভাগ করলে যদি ভাগশেষটা 0 আসে তাহলে দেয়ার ইজ আ লিপ ইয়ার ইয়ার। ওকে, তার মানে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার।
অন্যথায় যদি শূন্য না আসে তাহলে কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে ভাগ করতে হয়। এবার যদি ভাগ শেষ শূন্য হয় তবে তা লিপিয়ার নয়। তাহলে এবার যদি ভাগশেষ শূন্য আসে 100 দ্বারা ভাগ করার পর, তাহলে সেটা লিপিয়ার নয়। যদি ভাগশেষ শূন্য না আসে তাহলে আবারও আমাদের কি করতে হবে, সেই বর্ষ সংখ্যাকে পুনরায় 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ শূন্য আসে তাহলে লিপিয়ার, আর ভাগশেষ শূন্য না আসলে লিপিয়ার না। এটাই লেখা আছে, দেখো, শূন্য হলে লিপিয়ার, নতুবা লিপিয়ার নয়। ওকে, এবার আমরা চলো প্রোগ্রামটা লিখে ফেলি। প্রোগ্রামে কিভাবে লিখতে হবে আমরা তো সবাই জানি। ফার্স্টে কি লিখছে, ইয়ার। ইয়ার নিয়ে আমরা কাজ করছি, তাহলে ইয়ার আগে লিখলাম। ইয়ার লেখার পরে আমাদের যে কোনো সাল, যেমন 2026 সাল এখন, তাহলে এই সালটা কি ইন্টিজার নাম্বার না পূর্ণ সংখ্যা, তাহলে কি ইন্ট ব্যবহার করলাম, ইনপুট নিলাম, ইনসার্ট বা ইন্টার দ্য ইয়ার দিলাম। তারপর এই ইয়ারটা কত ডিজিটের হবে, 4 ডিজিটের না, তাহলে তাই লিখছে 4 ডিজিট টু চেক। তাহলে এই চেক করতে হবে এই জায়গায় 4 ডিজিট ঠিক মতো আছে কিনা। এরপরে হচ্ছে শর্তটা কি ছিল, শর্তটা হচ্ছে লিপিয়ার হওয়ার একটা শর্ত। ইফ ইয়ার, যেই বছরটা, এই বছরটা যদি আমি 400 দ্বারা ভাগ করি, যদি শূন্য আসে তাহলে কি হবে, লিপিয়ার। আচ্ছা, যদি 100 দ্বারা ভাগ করি, শূন্য যদি নট ইকুয়াল মানে শূন্য না আসে, তারপর আবার কি করতে হবে, আবারও সেই ইয়ারটাকে কি করতে হবে, 4 দ্বারা ভাগ করে শূন্য আসলে তাহলে সেই ইয়ারটা লিপিয়ার। আর যদি এই সকল শর্ত বা কন্ডিশন না মানে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই শর্তগুলো যদি না মানে, একটাও ফুলফিল না করে, তাহলে ইফ থেকে কোথায় চলে যাবে, এলসে। এলসে কি আসবে, ইয়ার ইজ নট আ লিপিয়ার ইয়ার, তার মানে এই ইয়ারটা লিপিয়ার ইয়ার নয়। এইটুকু ছিল আমাদের মানে হচ্ছে শর্ত, এবং শর্ত অনুসারে আমাদের কাজ। এবং এই যে কথাটা আমরা এইটুকু লিখলাম, এটা ছিল ইনপুট। ঠিক আছে, এটা ছিল ইনপুট। আর আউটপুট কোনটা, এই যে পরেরটা। আউটপুট কি কি আসবে বলো তো, আউটপুট আসবে হলো এখানে আমাদের আউটপুট আসবে হলো এই লাইনটা, এই যে এই লাইনটা, যে ইন্টার দ্য ইয়ার টু চেক, এখানে যে সালটা দিবে সেই সালটা আসবে। সেই সাল অনুসারে যদি শূন্য আসে তাহলে দিস ইয়ার ইজ আ লিপ ইয়ার এরকম আসবে। আর যদি শূন্য না আসে তাহলে বোঝা যাবে যে, যদি এই কন্ডিশন ফুলফিল না করে তাহলে বোঝাই যাবে যে দিস ইয়ার ইজ নট আ লিপ ইয়ার। সেই অনুসারে 2012 সাল একটা ইয়ার, এটা লিপ ইয়ার কিনা সেটা তারা গণনা করেছে, এবং তারা দেখেছে 2012 সাল হচ্ছে লিপ ইয়ার। আর পরবর্তী যে ইয়ারটা দেখা যাচ্ছে, অর্থাৎ হচ্ছে পরে আবার আরও একটা ইয়ার দিয়ে তারা চেক করছে, অর্থাৎ 1990 সাল, 1990-তে তারা আবারও ওই যে 400 দ্বারা ভাগ করে দেখছে, অ্যান্ড 400 দ্বারা ভাগ করার পরে শূন্য আসেনি। শূন্য যদি না আসে তাহলে বোঝাই যাচ্ছে এটা লিপ ইয়ার নয়। তাহলে কি করতে হবে, লিখে দিতে হবে যে 1990 লিপ ইয়ার না। লাস্টে এই লাইনটা লিখে দিব যে 1990 ইজ নট আ লিপ ইয়ার। এভাবে আমরা কিন্তু এই প্রোগ্রামটি শেষ করতে পারি। এইটুকু ছিল এটার আউটপুট, এই যে পার্পল কালার যতটুকু করে দিলাম। ঠিক আছে, প্রোগ্রামটি রান করে প্রাপ্ত নমুনা ফল, এইটা হচ্ছে সেটার আউটপুট। তো এটা এই পর্যন্তই। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিপ ইয়ার এর প্রোগ্রামটি লিখতে হয়। সেইভাবে তোমরা প্রোগ্রামগুলো বাসায় প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।